আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুদিন বাদেই শুরু পবিত্র হজ। মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের সব হজ যাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট, অনিয়ম হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। নির্মম হত্যার শিকার শিশু রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী। দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস। এক দশকে সাভার ট্যানারি শিল্প এলাকায় তৈরি হয়নি আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার। বিদেশি ক্রেতা হারাচ্ছে চামড়া খাত। সাগরে মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় চরম দুর্দশায় পিরোজপুরের জেলেরা। এবং কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুলের 127তম জন্ম জয়ন্তী উৎসব। অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর দুদিন বাদেই শুরু হচ্ছে পবিত্র হজ। ইতিমধ্যে বাংলাদেশের সকল হজ যাত্রী মক্কায় পৌঁছেছেন। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হজ পালনে যে কোনো সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি বছরের হজ শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। আগামী 24 মে মূল হজে অংশ নেয়ার জন্য বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানেরা জড়ো হয়েছেন পবিত্র মক্কা নগরীতে। বাংলাদেশ থেকেও সব হজযাত্রী বৃহস্পতিবারের মধ্যেই মক্কায় পৌঁছেছেন। এবারের ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা হজের শেষ ফ্লাইটে এসে হোটেলে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আসছি, পথে কোনো সমস্যা হয় নাই। সর্বশেষ ফ্লাইট আজকে আমরা আসছি। আলহামদুলিল্লাহ, হাজি ক্যাম্পের অবস্থা খুব ভালো ছিল, পরিবেশও খুব সুন্দর ছিল। এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হজের মধ্যে কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। যে আপনারা যদি আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন না করেন, আপনাদের টিএ দিয়ে দেওয়া হবে না, দেশে যাওয়ার পরে এগুলি বন্ধ করে দেওয়া হবে, এবং যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানকারার সাথে বৈঠক শেষে হাবের মহাসচিব ফরিদ মজুমদার জানান, হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে সকল সমস্যা সমাধানে কাজ চলছে। মিনা, আরাফা, মুজদালিফা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যে সমস্যাগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৭,৪৩২ জন এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন। এছাড়া হজ পালন করতে এসে এ পর্যন্ত ২১ জন হজযাত্রী মারা গেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত তৈদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের ছোট্ট একটি বাসা, আর সেখানেই শোকে স্তব্ধ হয়ে আছে একটি পরিবার। 7 বছরের শিশু রামিসাকে হারানোর বেদনা যেন থামছেই না। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি নিহত রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা। সন্তানের নির্মম মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে রামিসার বড় বোনের দায়িত্ব নেয়ার কথাও জানান এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে, এরপরে বিচার ইনশাআল্লাহ আইনমন্ত্রী এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিলের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইনশাআল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর চেয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। গত 19 মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়া এলাকায় 4 বছর বয়সী ফারিহা নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক মনিরকে আটক করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবিতে দীর্ঘ 6 ঘণ্টা পুলিশ ও সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মধ্যরাতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায় অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে শিশুটি আপাতত আশঙ্কামুক্ত। এই বিষয়ে বাকলিয়া থানা পুলিশ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক দশকেও নির্মিত হয়নি সাভারের ট্যানারি শিল্প এলাকায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ না থাকায় আন্তর্জাতিক ক্রেতা হারিয়ে ধ্বংসের মুখে $4 বিলিয়ন রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম চামড়া শিল্প খাত। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মানের সিইটিপি ও সরকারের নীতি সহায়তা পেলে চামড়া শিল্প ফিরে পাবে তার সোনালী গৌরব। তৌরিক ইসলামের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। পরিবেশ দূষণ রোধ, বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়াতে 2003 সালে সাভারের হেমতপুরে 200 একর জমির উপর গড়ে তোলা হয় ট্যানারি শিল্প এলাকা। 6 দফা ব্যয় বাড়িয়ে 1015 কোটি টাকায় নির্মিত এই শিল্প নগরীতে 2017 সালে স্থানান্তরিত হয় 200 ট্যানারি। পরিকল্পিত ও পরিবেশ বান্ধব এই শিল্প নগরীতে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরিকল্পনার অভাবে এক দশকেও গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। আমরা যে বিনিয়োগটা করেছি সেই বিনিয়োগটা আমাদের বিফলে যাচ্ছে একমাত্র কারণ আমাদের কমপ্লায়েন্ট। আমরা কমপ্লায়েন্ট হতে পারিনি বিদায়, যে তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আমরা করতে পারিনি বিদায় কিন্তু আমরা এই সার্টিফিকেশনগুলো পাচ্ছি না। সেই কাঙ্ক্ষিত বায়ার আমরা হারিয়ে ফেলেছি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, সাউথ কোরিয়া, জাপান, আমেরিকার কাস্টমার আমাদের থেকে মুখ ফিরিয়ে এনেছে। এইটার একটা বড় প্রভাব কিন্তু আমাদের চামড়া শিল্পে পড়েছে। সম্ভাবনা থাকলেও শুধুমাত্র সনদের অভাবে দেশি বিদেশি ক্রেতা হারানো ও কম দামে চামড়া বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। আমাদের যেই চামড়ার বিক্রি ছিল $1.50, সেটা এখন বিক্রি করতেছি অল ইন অ্যাভারেজ 50 সেন্ট। এর মধ্যে কিন্তু আমার কেমিক্যালের প্রাইস প্রায় দ্বিগুণেরও বেশি। আমার সব কিছুর প্রাইস এর মধ্যে বেড়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, শ্রমিকের বেতন সব কিছু আমার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার চামড়ার প্রাইস ডে বাই ডে আরও কমে গেছে। কারণ হলো আমার নন কমপ্লায়েন্স দেশের কাছে আমি শুধু বিক্রি করতে পারি। আমার ট্যানারি এখন মানে যে কোনো কমপ্লায়েন্সের জন্য আমি রেডি, বাট আমার সিইটিপির কারণ আমি পাচ্ছি না, সুতরাং আমি প্রাইস পাবো কোত্থেকে? আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও সঠিকভাবে চামড়া রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি $12 বিলিয়ন বাজার হতে পারে দেশের চামড়া শিল্প খাত। তৌরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাগরে মাছ ধরার প্রায় 2 মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে পিরোজপুরের প্রায় 5,500 নিবন্ধিত জেলে। নিষেধাজ্ঞার 1 মাস পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের চাল না পেয়ে হতাশায় দিন কাটছে তাদের। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, জেলেদের সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়েছে। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা।
পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্র এখন শুনশান নীরবতা। 58 দিনের অবরোধে মাছ ধরা বন্ধ, নৌকা ও ট্রলার মেরামত করে সময় কাটলেও চরম সংকটে সাগর পাড়ের জেলেরা। জেলের কাজ করি, আমার কোনো কাজ মোট নাই, খাইতে লইতে খুব কষ্ট হয়। কাজ কাম নাই, তো আমরা বসা থাকি, হয়তো কোনো কাজে বদলা দেই বা না দেই, সবসময় কাজ পাইতেছি। একদিকে সংসার চালানোর চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ পরিশোধের চাপ। এই নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। জেলেদের অভিযোগ, 15 এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরুর 1 মাস পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দে চাল পাননি তারা। এই যে অবরোধ দিয়েছে 20-25 দিন হয়ে গেছে প্রায়, এমনতে আমরা চাল বইতে আসি না। আমাদের লোনের বেড়ারা ইয়ে কিস্তিওয়ালারা ইয়ে বই থাকে, 500 টাকা একদিন পাইলে 15 দিন পাই না। ওই মানুষের চাই কিনে আনা লাগে, ধারণা লাগে। সরকার আমাকে কোনো মোটামুটি একটা সহযোগিতা করছে, তাহলে হয়তো মনে করো না দিলে খাইলে বাঁচতে পারতাম মোটামুটি। এদিকে জেলা মৎস্য অফিসের দাবি, নিবন্ধিত জেলেদের চাল দেওয়া হয়েছে। পিরোজপুর জেলায় 5393 জন সমুদ্রগামী জেলে 417.04 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যাতে পরিবার প্রতি 77.33 কেজি চাল তারা পেতে পারে। এটা আমরা অ্যাডভান্স প্রোগ্রাম শুরু করেছি। দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞায় জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা না গেলে মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে 3 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ত্রিশাল সেজেছে নতুন সাজে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া 23, 24 ও 25 মে কবির স্মৃতি বিজড়িত কুমিল্লা ও দৌলতপুরে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এখন সাজরব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে আগামী 23 মে থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। জাতীয়ভাবে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবার ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী পালিত হওয়ায় ত্রিশালবাসী উচ্ছ্বসিত। ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগে উৎসবের রব সৃষ্টি হয়েছে। আমরা এই মেলাটি নিয়ে খুবই আশাবাদী। বিভাগের লক্ষাধিক মানুষ এই মেলায় আসেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একটি খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় যোগ দেবেন। ওনার পদার্পণ এটা আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা ত্রিশালবাসী তথা ময়মনসিংহ তথা গ্রেটার ময়মনসিংহের মানুষ আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বসিত। অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ পুলিশের তো বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর। এ অঞ্চলে কাটানোর সময় কবির সাহিত্য জীবনে গভীর প্রভাব ফেলে। দৌলতপুরে বসে তিনি রচনা করেন বহু গান ও কবিতা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ও দৌলতপুরেও 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লায় নজরুল মঞ্চ ও একটি মুরাল ছাড়া তেমন কোনো স্থায়ী উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। দৌলতপুর অবহেলিত কোনো স্মৃতিগুলার কোনো সংরক্ষণ করা হয় নাই। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের যে কার্যক্রমগুলি পাঠানো হয়েছে এবং সময়ে সময়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশনা প্রদান করেছে সেই আঙ্গিকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। শুধু অনুষ্ঠান নয়, বছর জুড়ে নজরুলের ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আশিকুর রহমান, ATN বাংলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঈদুল আজহা উপলক্ষে পরিবারে পরিজন নিয়ে বাড়ির পথে কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে বাংলাদেশ রেলওয়ে আজ 1 জুনের ফিরতি টিকিট বিক্রি করছে। যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি কথা বলছি তার সাথে। সাজ্জাদ, বাড়ির পথে রওনা দেওয়া মানুষরা কি বলছেন? যে আপনারা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে
25 তারিখ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে এই ঈদ যাত্রা শুরু হতে যাচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে যারা রাজধানীতে বসবাস করেন তারা নারীর টানে বাড়ি ফিরবেন, পরিবার পরিজনের সাথে ঈদ করবেন, সেই উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করবেন। তবে অনেকটা শুক্রবার হওয়ার কারণে এবং কি শনিবার ছুটি থাকার কারণে রবিবারে যারা ছুটি ম্যানেজ করতে পেরেছেন তাদের অনেকেই কিন্তু আজ শুক্রবার ছুটির দিনে পরিবার পরিজনকে বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেকটা আগেভাগেই এই পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা যাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু মোটামুটি অনেক লোকজনই দেখা যাচ্ছে যে যারা অনেকটা আগেভাগে বাড়ি ফিরতে যাচ্ছেন তাদেরই সমাগম দেখা যাচ্ছে বেশি। তো আমরা সকাল থেকে এখানে খোঁজ খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে ট্রেনের যে একটা শিডিউল বিপর্যয় ঘটে সেরকম একটি বিপর্যয় কিন্তু সকাল থেকে ধারাবাহিকভাবে প্রতিটি ট্রেনেই দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই সংকট হয়তো থাকবে না। ঈদকে কেন্দ্র করে তারা বাড়তি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং কি ঈদের যে আমরা দেখতে পাই যে চিরচেনার রূপ, ঈদের ট্রেনে ও বাড়তি লোক উঠা বা ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনে উঠেন, সেই বিষয়গুলো এবার রোধ করার জন্য হয়তো ব্যবস্থা নেবে। তো আমরা যেটা বলতে পারি যে গতবারের ঈদে আমরা যে চিত্র দেখেছি যে বাস, ট্রেন, লঞ্চে যাত্রীদের একটি ভালো ভোগান্তি ছিল। তো সেই প্রেক্ষাপটে অনেক মহল থেকে দাবি জানানো হয়েছিল যে ঈদের ছুটি যেহেতু একটি দীর্ঘ সময় পাওয়া যাচ্ছে সেভাবে ধারাবাহিকভাবে যাতে মানুষজন দেশে ফিরে, তো সেই ক্ষেত্রে তড়িঘড়ি না করে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে যেন ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল সেমিনার। রাজধানীর ভাটারা ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি শিক্ষার্থীদের সমাজ, মানুষ ও বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন UITS ও PHP ফ্যামিলির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রিপোর্ট করছেন তৈদুর রহমান নিশান। দেশের আইন ও বিচার ব্যবস্থার দর্শন ও ন্যায় বিচার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আইন, ন্যায় বিচার এবং সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। To advise on the exact limits of the law. The law, any given law does not promise you heaven and earth and anything under the sky. Every law has its limits of the benefits that can be derived from it, the guarantees it sort of, ensures you. It is a lawyer's duty to apprise the client at the outset what the limitations of the law are, what the limits of the law are. অনুষ্ঠানে UITS এবং PHP ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কন্টিনিউয়াস নলেজ, জ্ঞান অর্জন শুধু বই পড়া নয়, প্রত্যেক মানুষকে স্টাডি করো, তোমার সমাজকে স্টাডি করো, তোমার বাতাসকে স্টাডি করো, তোমার প্ল্যানেটকে স্টাডি করো, সমস্ত জীবনকে মন প্রাণ দিয়ে উজাড় করে তোমার সময়কে তুমি কাজে লাগাও। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ইন্ট্রা UITS ল কমোকিয়ামের বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হরমুজে ইরানের টোল আরোপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা, সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে নৌ অবরোধ 100% কার্যকর রয়েছে। এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছিল, গত 24 ঘন্টায় হরমুজ দিয়ে 24টি জাহাজ পার হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে, দেরা প্রদেশের মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবার খেলার খবর। 2024 সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন 40 বছর বয়সী জার্মান গোলকিপার নয়ার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন ম্যানুয়েল নয়ার। অভিজ্ঞ এই গোলরক্ষককে নিয়ে 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন জার্মান কোচ জুলিয়ান নাগলসমান। দলে আছেন লেরয় মাসানে, ফ্লোরিয়ান ভার্টস, কাই হাভার্টস ও পাস্কাল গ্রস। বিশ্বকাপের মহামঞ্চে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে মরিয়া জার্মানি। 2014 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 2 বিশ্বকাপে হতাশ করেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ ইতে আগামী 14 জুন ইউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে জার্মানি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। দুদিন বাদেই শুরু পবিত্র হজ। মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের সব হজ যাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট, অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। নির্মম হত্যার শিকার শিশু রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস। এক দশকেও সাভার ট্যানারি শিল্প এলাকায় তৈরি হয়নি আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার। বিদেশি ক্রেতা হারাচ্ছে চামড়া খাত। সাগরে মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় চরম দুর্দশায় পিরোজপুরের জেলেরা। এবং কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুলের 127তম জন্মজয়ন্তী উৎসব। অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।